বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ এপিসোড প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামে অতিথি হিসেবে যিনি যোগ দিয়েছেন ময়মনসিংহ থেকে আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ, ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি ডেস্টিনি 2000 লিমিটেড এবং একই সাথে ময়মনসিংহ বিভাগীয় ট্রেনার হিসেবেও দীর্ঘদিন উনি দায়িত্ব পালন করেছেন। জনাব কে এম সাদিকুর রহমান আখন্দ কিরণ আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। জনাব কে এম সাদিকুর রহমান আখন্দ কিরণ, আজকের প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। ময়মনসিংহ বিভাগের সকল বিনিয়োগকারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাকে এতটুকু সুযোগ করে দেওয়ার জন্য। ভালো আছেন বুরহান সাহেব? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমরা আজকে আলোচনার বিষয়বস্তু যেটা, সেটা হলো আমাদের আপকামিং বোর্ড মিটিং। আপনি অবগত হবেন এবং জেনে আনন্দিত হবেন যে আগামীকাল আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বোর্ড মিটিং এ যেই বিষয়গুলো চূড়ান্ত পর্যায়ে আছে, শুধু অনুমোদনের বাকি, সেই বিষয়গুলো আমি যদি ধারাবাহিকভাবে আপনাকে একটু ধারণা দেই। যেমন কোম্পানির অর্গানোগ্রাম চূড়ান্ত হয়ে গেছে, কোম্পানির পক্ষ থেকে কি কি আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে সেগুলোর প্রস্তাবনাও চূড়ান্ত হয়ে গেছে, মার্কেটিং প্ল্যান চূড়ান্ত হয়ে গেছে, সম্পদ অবমুক্তকরণ এবং সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দায় মুক্তির কৌশলগত যে রূপরেখা সেটাও প্রণয়ন হয়ে গেছে। তারপর অত্যাধুনিক যেই অ্যাডভান্স ইআরপি সফটওয়্যারের মাধ্যমে আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার যে সফটওয়্যার, ওটা ডেভেলপমেন্টের কাজ চলছে। মোবাইল অ্যাপ তৈরির কাজ চলছে, যে মোবাইল অ্যাপ দিয়ে আমরা গুগল প্লে স্টোরের মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ওইটা ডাউনলোড করে নিয়ে ব্যবসা করতে পারবো। তারপর নিজস্ব কারখানায় ডেস্টিনি ব্র্যান্ডের পণ্য উৎপাদনের ক্ষেত্রে 10টি পণ্যের ব্যাপার নিয়ে আলোচনার ক্ষেত্রে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। ডিন অ্যাক্টিভেশন অ্যান্ড পজ অ্যাক্টিভেশনের পরীক্ষামূলক কার্যক্রম আগামী সপ্তাহে শুরু করার ক্ষেত্রেও এক ধরনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যারা ডিন অ্যাক্টিভেশন করে ফেলেছেন বা ডিন ভেরিফিকেশন করে ফেলেছেন, তাদের মেইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে এবং ডিসেম্বরের ফার্স্ট উইকে ট্রায়াল স্টেটমেন্ট এবং ডিসেম্বরের সেকেন্ড উইকে রিয়েল স্টেটমেন্ট জেনারেটের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালুর পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন এবং আগামীকালের বোর্ড মিটিং এ এই বিষয়গুলোই চূড়ান্তভাবে পাশ করার বা অনুমোদিত হওয়ার অপেক্ষায় আছে। তো আমাদের আগামীকালের বোর্ড মিটিং এ আমাদের কোম্পানির পক্ষ থেকে যে শেয়ার হোল্ডিং ডিরেক্টর 13 জন যারা মালিক পক্ষের অবস্থান থেকে আছেন, তাদের মাধ্যমেই এই বিষয়গুলো চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার অপেক্ষায় আছে। তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে একজন বিনিয়োগকারী হিসেবে ময়মনসিংহ বিভাগীয় ট্রেনার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং সার্বিক প্রেক্ষাপটে আপনার ব্যক্তিগত মূল্যায়ন এবং আগামীকালের বোর্ড মিটিংকে কেন্দ্র করে আপনার প্রত্যাশা, জনাব কিরণ। ধন্যবাদ বুরহান সাহেব। অত্যন্ত আনন্দের বিষয় এবং অনেক সুখকর বিষয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর আজকে যে সুখবরটুকু পাচ্ছি, এতে একজন বিনিয়োগকারী হিসেবে এবং আমি আমার জীবন যৌবন এই ডেস্টিনিতে দেওয়ার ক্ষেত্রে এটা আসলে অত্যন্ত আনন্দের একটা বিষয়। আমি এই সুখবর অনেকদিন যাবতই পাচ্ছি এবং সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়তই চাচ্ছি। যেমন আমি আজকে একজনের কথা না বললেই নয়, হয়তো আপনিও ওনাকে চিনেন। এর আগে একটা লাইভ প্রোগ্রামে আমি আপনার সাথে কথা বলার পর আমার মামা, উনি আজকে গত হয়ে গেছেন। তো জানি না যে উনি
আমাকে কিছু দায়িত্ব দিয়ে গেছেন। তো উনি পৃথিবী থেকে চলে যাবে, এজন্যই হয়তো ওই দায়িত্বটা দিয়েছেন। বলছেন যে, "ভাই না, আমার তো অনেক টাকা ডেস্টিনিতে, আ প্রায় ২ কোটি টাকার উপরে। এছাড়াও আ ১২ সালের পরেও উনি অনেক টাকা বিনিয়োগ করেছেন। তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন মামার সাথে সাক্ষাৎ করি। উনি ঢাকায় অবস্থান করেন। উনার ছেলেমেয়েরা অনেকেই দেশের বাইরে। তো আজকে হয়তো উনি নাই। তো উনি থাকলে হয়তো অনেক খুশি হতো। উনি আমার টিমে ছিলেন না, বাট উনার ভাইগনা আমি। একজন ময়মনসিংহ বিভাগের একজন ট্রেনার হিসাবে, একজন বিনিয়োগকারী হিসাবে, একজন পিএইচডি হিসাবে মামা এই দায়িত্বটা আমাকে দিয়েছিলেন। তো এই কিছুদিন যাবৎ এই সুখবরটুকু পাওয়ার পর আমার শিক্ষক প্লাস আমার শিক্ষাগুরু নাসিরবাদ কলেজের, ময়মনসিংহ শহরের নাসিরবাদ কলেজের একজন প্রভাষক, ইংলিশ ডিপার্টমেন্টের একজন প্রভাষক, আমার ওই মামার ছোট ভাই। তো উনার সাথেও এই বিষয়ে আমার অনেক কথা হয়েছে। মামা জানতে চেয়েছে যে উনি উনার টাকাগুলো ফেরত পাবে কিনা? নাকি উম টাকাগুলো দেউলিয়া হয়ে যাবে? তো আমি শুরুতেই মামাকে স্মরণ করছি, আল্লাহ তাআলা যেন উনাকে মাফ করেন এবং উনাকে বেহেশত নসিব করেন। এবং আপনার মাধ্যমে আজকের এই লাইভে আমার মামার জন্য সকল আ বিনিয়োগকারীদের কাছে আমি দোয়া চাচ্ছি যেন মামা জান্নাতবাসী হন। তো যাক, আপনি আজকে যে বিষয়টা আমাকে অবগত করলেন, এটা সুখের একটা বিষয়। কথা বলতে কষ্ট হচ্ছে। কেননা প্রতিদিন আমার ২ টা নাম্বার, এই ২ টা নাম্বার সবসময় খোলা। পূর্বেও ছিল, এখনো আছে। চেঞ্জ করিনি। অনেক লিডাররা মানুষ বিরক্ত করে বিদায় নাম্বার চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে ফেলছে। তো একজন আরেকজনের সাথে কথা বললে তখন আমার নামটাই আসে। যে কারণে আমাকে ফোন দেয় এবং আমি এই লাইভ শুরু করার সাথে সাথেই ২ টা ফোন আসছে এই বিনিয়োগকারীদের পক্ষ থেকে, আমি কেটে দিছি। তারা হয়তো জানে না যে আমি এখন লাইভে আছি, এইজন্য ফোন দিচ্ছিল। এবং বর্তমান সময়ের কি অবস্থায় আছে, কি প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করতেছি, কিভাবে ব্যবসা করতেছি, প্রতিদিন ৮-১০ জন মানুষকে জবাব দিতে হচ্ছে। তো আমি আশা করি যে ডিসেম্বরের এই কার্যক্রম শুরু হওয়ার পরে এখান থেকে আমি মুক্ত পাবো, মানে মুক্ত হব। এরপরে বিনিয়োগ তো আছেই, যে আমাদের টাকা আমরা ফেরত পাবো কিনা, আমাদের টাকা ডেস্টিনি দিবে কিনা। তো এই যে আহ, দীর্ঘদিন যাবৎ এই যন্ত্রণায় আছি, এখান থেকে অবসান, মানে মুক্তি পাবো। তো এইটুকু প্রত্যাশা করি বর্তমান বোর্ডের কাছে। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের লেফটেন্যান্ট হারুন স্যার, গুফরান স্যার, চেয়ারম্যান স্যার এবং বিশেষ করে আশরাফুল আমিন স্যারকে, যে আজকে আমাদের একটা সুখের জায়গায় উনি আমাদেরকে নিয়ে আসছে, আমাদের আত্মতৃপ্তির একটা জায়গায় উনাদেরকে নিয়ে আসছে। আমাদের বিরোধী পক্ষ যারা আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমাদেরকে ফিল্ডে নামার সুযোগ করে দেন, আমরা যেন ফিল্ডে নামতে পারি। আমাদের গুরু, যাকে আমরা গুরু হিসেবে জানি, যাদের কাছ থেকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং শিখেছি, যার কথার উপর ভিত্তি করে আমি কিরণ ব্যক্তিগতভাবে সরকারি চাকরি বাদ দিয়ে আমি ডেস্টিনিতে ফুল টাইম কাজ করেছি। তো আমাদেরকে আবারও ফিল্ডে নামার সুযোগ করে দেন। আমরা ফিল্ডে নামলে অবশ্যই আপনিও আমাদের মাঝে ফিরে আসবেন, এটুকু আমি প্রত্যাশা করি। আমার বিশ্বাস আমরা যদি ঐক্যবদ্ধ হই আবারও, যেহেতু আমাদের স্বৈরাচারী সরকার এখন নাই, তো এই দীর্ঘ ১২ বছর এই ৪৫ লক্ষ মানুষের একটি প্রতিষ্ঠানকে এইভাবে জিম্মি করে রাখে এবং আপনাকে জামিন দেয়নি, যে বাংলাদেশে ৩টা-৪টা মার্ডার করেও মানুষ জামিনে ঘুরতেছে, আর আপনি ভিতরে আছেন। কি কারণে আছেন, কেমনে আছেন, সেটা
আমরা অবগত হয়েছি। তো আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দেন। আমাদের যারা এখনো আমি দেখতেছি যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচন হয়নি। কি কারণে হয়নি সেটা আপনারা সকলেই অবগত। তো আমি মনে করি যে আমাদেরকে আর এভাবে দামায় রাখার চেষ্টা করবেন না, আমাদেরকে আর এভাবে আটকে রাখার চেষ্টা করবেন না। কারণ বিস্ফোরিত হলে কি হতে পারে সেটা আমাদের জেনারেশন একবার দেখিয়ে দিয়েছে যে বিস্ফোরিত হলে কি হয়। আজকে আমাদের এই ডেস্টিনি 2000 লিমিটেডে আমি যখন সেমিনার নিতাম, তখন সেমিনারে সেই ইন্টারমিডিয়েটে পড়ুয়া ছেলে মেয়ে কাজ করেছে। আজকে যে ছেলেটা ইন্টারমিডিয়েট পড়তো ডেস্টিনিতে কাজ করেছে, তার 12 বছর, আজকে তার বয়স কত? সে অবশ্যই কোনো চাকরি করে, নয়তো ব্যবসা করে, কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত। ইভেন অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েরা দেশের বাইরে চলে গেছে। এদের স্বপ্ন ছিল তারা ডেস্টিনিতে কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে, এই দেশকে বেকার মুক্ত দেশ হিসাবে তারা নিজেকে দাঁড় করাবে। এবং তারা সেই উজ্জীবিত ছেলেগুলো এখনো দেশের বাইরে থেকে ফোন দেয় যে স্যার, আমরা কি দেশ থেকে বাংলাদেশে ফিরতে পারবো? মানে তাদের স্বপ্নটা হলো যে এখনো তারা এই ডেস্টিনির মাধ্যমে দেশ করার কাজে নিজেকে নিয়োজিত করতে চায়। তাহলে কেন আমি মনে করি যে আমাদের দ্বিধাদ্বন্দ্ব পিছনে ফেলে আমরা সামনে অগ্রসর হই। যেভাবেই কোম্পানি ফিল্ডে সামনে অগ্রসর হতে চাচ্ছে, অবশ্যই একটি আইনি প্রক্রিয়ায় আমাদের বিপক্ষে যারা আছেন, ডেস্টিনির বিপক্ষে যারা আছেন, সহযোগিতা করেন, এটুকু প্রত্যাশা করি। আর এটুকু বলবো যে জীবনের সমস্ত সময়ই শেষ। এখন আমি কিরণও 3.5 হাত মাটির নিচে যাওয়ার অপেক্ষায় আছি। যেতেই যেহেতু হবে, তাহলে বাধা দিয়েন না। আপনি যারা ভিতরে আছেন এবং এখনো যারা মামলায় দেশের বাহিরে অবস্থান করতেছেন, আপনারা এটুকু মনে করেন না যে আমরা আপনার এই দীর্ঘ 12 বছরে 45 লাখ মানুষের পক্ষ থেকে তাদের এই পরিমাণ ভালোবাসা ছিল ডেস্টিনির বিরুদ্ধে। আমি কিরণ একটা মামলা করিনি, এরকম অনেকে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু কোনো মামলা করেনি। এই যে আমার মামার কথা বললাম, যে নাকি 2.5 কোটি টাকা ডেস্টিনিতে বিনিয়োগ করেছেন, সে চাইলে আরো 2.5 কোটি টাকা বিনিয়োগ করে একটা মামলা পরিচালনা করতে পারতেন। এই রফিকুল আমিন স্যারের প্রতি ভালোবাসা ছিল, বিশেষ করে কোম্পানির প্রতি ভালোবাসা ছিল, যে এই কোম্পানিটি একটি মাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সমস্ত লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এই জন্য। এবং একই সাথে ডেস্টিনির অফিসে যখন লোকজন কাজ করতে যেত, সে যে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের প্রসঙ্গ আনতো না, বিএনপি করতো সে বিএনপির প্রসঙ্গ আনতো না, যে জামাত করতো জামাতের প্রসঙ্গ আনতো না। তাহলে কি পরিমাণ ভালোবাসা ছিল এই কোম্পানিটার প্রতি, যে এই কোম্পানিটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এই কোম্পানিটা বাংলাদেশের দাঁড়াক। এই সুযোগটা যখন আবারও এখন তৈরি হয়েছে, আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই উচিত এই কোম্পানিকে সহযোগিতা করা। আমি আমার অবস্থান থেকে, আপনি আপনার অবস্থান থেকে, এবং প্রত্যেকে যার তার অবস্থান থেকে। এবং এইটুকুই প্রত্যাশা করে আছে ফিল্ড লেভেলের অনেক বিনিয়োগকারী। তারা কাজও করতে চায়, তাদের বিনিয়োগও ফেরত চায়, এবং তাদের টিম থেকে যারা বিনিয়োগ করিয়েছেন তাদের বিনিয়োগটা ফেরত দিতে চায় কবরে যাওয়ার আগ পর্যন্ত। এইটুকু প্রত্যাশা করাটাই তো স্বাভাবিক। এইটুকু প্রত্যাশা করা খুব বেশি কিছু না। কিন্তু কিন্তু কি কারণে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে। তো যাক, বুরহান সাহেব, আমি আপনাদের এই আশরাফুল আমিন এবং বর্তমান বোর্ড যারা আছেন, যারা সামনে অগ্রসর হচ্ছেন,
যখনই ডাকবেন আমি আপনাদের পাশে আছি, এবং এই কারণে আছি, এই হাজার হাজার লাখ লাখ বিনিয়োগকারীর স্বার্থে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। জি, বুরহান সাহেব। জি, ধন্যবাদ জনাব কিরণ। আপনার কথা, বিশেষ করে যে আপনি যে বিনিয়োগকারীর কথা বলেছেন যিনি মারা গেছেন, জনাব মাঝহারুল ইসলাম, উনি আপনার মামা হন। ওনাকে আমরা অলরেডি দুই একটা প্রোগ্রামেও এনেছিলাম, আমাদের ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির দুই একটা প্রোগ্রামে উনি এসেছিলেন এবং কথা বলেছিলেন। অত্যন্ত সজ্জন এবং সুহৃদ মানুষ। তো এরকম সুহৃদ ব্যক্তি, এত শুভাকাঙ্ক্ষী ব্যক্তি প্রতিষ্ঠানের আসলে খুব কমই পাওয়া যায়। তো উনি গত হয়েছেন, মারা গিয়েছেন মাস দুয়েক আগে। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। তো এরকম ভাবে আমাদের অসংখ্য বিনিয়োগকারী আছেন যারা গত এক যুগে ধুকে ধুকে প্রতিষ্ঠানের আশায় থেকে থেকে অনেকেই কিন্তু মারা গেছেন। শুধু মাঝহারুল ইসলাম আপনার মামা যে উনি তা নন, আরো অনেকেই মারা গেছেন। তো এই সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় হলেও দ্রুততম সময়ে আমাদের ব্যবসা চালু করাটা আসলে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তো আমি এখন পরবর্তী পয়েন্টে যাচ্ছি। পরবর্তী পয়েন্ট হলো যে আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালুর ক্ষেত্রে এই মুহূর্তে আগামী সপ্তাহে আগামী 25 তারিখ যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং পরবর্তীতে ডিসেম্বরের ফার্স্ট উইকে ট্রায়াল স্টেটমেন্ট চালু এবং সেকেন্ড উইকে রিয়েল স্টেটমেন্ট চালুর একটা প্রস্তাবনা, যেটা 607তম স্টেটমেন্ট দিয়ে শুরু হবে। তো এই ক্ষেত্রে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যেই সম্মানিত তিনজন অতিথি আছেন যারা রাষ্ট্রীয় মুরব্বী আমাদের, যেমন জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ব্যারিস্টার জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমাদের অনারেবল চেয়ারম্যান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড ডেস্টিনি 2000 লিমিটেড, এবং অ্যানাদার টু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জনাব আহমেদ মুশফিক আনাম এবং জনাব সৈয়দ ইকবাল জামান। এই তিনজন রাষ্ট্রীয় মুরব্বীর কাছে বিনিয়োগকারী হিসেবে আপনার যদি কিছু বলার থাকে আগামীকালকের বোর্ড মিটিংকে কেন্দ্র করে, জনাব কিরণ। ধন্যবাদ বুরহান সাহেব। অবশ্যই বলার আছে, যেহেতু হাইকোর্ট কর্তৃক নিয়োজিত এবং ওনারা এই দেশেরই মানুষ, ওনারা এতদিনে অবগত হয়েছেন যে এখানে কর্মসংস্থান তৈরি করার জন্য হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ নিজেদের জীবন যৌবন বিনিয়োগ করেছেন। ওনাদের যে আত্মত্যাগ, ওনারা যে আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য যে কাজ করছেন, আমি ওনাদেরকে আমার পক্ষ থেকে, এই ময়মনসিংহবাসীর পক্ষ থেকে, ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং তাদের এই ঋণ আমরা শোধ করতে পারবো না কোনোদিন, তবে যতদিন বেঁচে থাকি ততদিন ওনাদেরকে স্মরণ রাখবো। আশা করি আবারও, এখন হয়তো সেই সার্বিক প্রেক্ষাপটে ট্রেনিং তো অবশ্যই, যদি ট্রেনিং ডিভিশন চালু হয় তাহলে আমি কিরণ অবশ্যই ময়মনসিংহে সেই ডাইসে দাঁড়ানোর সুযোগ পাবো, এটুকু বিশ্বাস করি। যেহেতু ডিএসটিসি লিস্টেড ট্রেনার ছিলাম সারা বাংলাদেশের 93 বা 94 জন ব্যক্তির মধ্যে একজন, তো আশা করি যে আমিও দাঁড়ানোর সুযোগ পাবো। তো সেই সুযোগে প্রশ্ন আসবে যে কি করে আবারও আমরা এখানে ফিরে আসলাম, কাদের পরিশ্রমের বিনিময়ে আবারও আমরা এই একত্রিত হলাম। অবশ্যই ওনাদেরকে আমি স্মরণে রাখবো, এটুকু প্রত্যাশা করি। এবং ওনাদেরকে যত বাধা বিপত্তি আসুক, এর আগেও হাইকোর্ট থেকে নিয়োজিত অনেকেই আসছে আবার চলে গেছে। কি বাধার প্রেক্ষিতে, কি হুমকির প্রেক্ষিতে ওনারা চলে গেছে বিভিন্ন কজ দেখিয়ে, এটা অবশ্যই কোনো না কোনো কারণ ছিল। কি এমন শক্তি তাদের পিছনে কাজ করছে, হয়তোবা ডেস্টিনি ফিল্ডে চলে আসলে সেগুলো আমরা বের করতে পারবো, আমরা জানবো, অবগত হব। যাক, অন্যায় যারা করে তারা সাহসী থাকে না, অন্যায় যারা করে তারা ভীতুই থাকে এবং ভীতু থাকে। পর্দার অন্তরাল থেকে তারা যে কাজগুলো করে, এতে তারা কোনোদিনও সামনে আসতে পারবে না, ওই পর্দার আড়ালেই থাকবে। তবে হ্যাঁ, একটা কথায় মাথায় রাখতে হবে যে হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না মানুষ হিসাবে মানুষে না শুনুক, উপর একজন আছে, উনি কিন্তু ঠিকই এই দীর্ঘ 12 বছর যাবৎ শুনছেন আমাদের কান্নাগুলো। তো স্যারদেরকে আমি এই তিনজন মুরব্বী এবং তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। বুরহান সাহেব।
জি, ধন্যবাদ। কালকের এই বোর্ড মিটিং এ আমাদের রাষ্ট্রীয় মুরব্বী যে ৩ জন, সেই ৩ জনের পাশাপাশি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে আমাদের মালিক পক্ষের যে ১৩ জন আছেন, মানে আমাদের ঘরের লোক, যারা আমাদের নিজস্ব লোক, আমাদের পরিবারের মুরব্বী, তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কালকের প্রোগ্রামকে বা কালকের মিটিংকে কেন্দ্র করে। কারণ এই বিষয়গুলো রেজুলেশন আকারে উত্থাপিত হয়ে চূড়ান্ত পাস হওয়ার জন্য তাদের সহযোগিতা এবং তাদের আন্তরিকতার প্রয়োজন আছে বলে আমি মনে করি, এবং এটা আসলেই যুক্তিসঙ্গত। ওনাদের সহযোগিতা এবং ওনাদের আন্তরিকতায় আশা করছি এই সমস্যাগুলো সমাধান হবে এবং দ্রুতই ব্যবসায়িক কার্যক্রম চালু হবে। তো আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে আমাদের ডেস্টিনির মালিক পক্ষ থেকে আমাদের পরিবারের যে ১৩ জন আছেন, ওনারা কেউ ডায়মন্ড এক্সিকিউটিভ, কেউ পিএইচডি, হোয়াটএভার ইট ইজ। তো ওনাদের প্রতি আপনার যদি কোনো কিছু বলার থাকে বা তাদের প্রতি বিনিয়োগকারী হিসেবে আপনার প্রত্যাশা, জনাব কিরণ। তার আগে এই ১৩ জন ব্যক্তির নাম যদি আপনার জানা থাকে, এই লাইভে আমি চাচ্ছি যে এই ১৩ জন ব্যক্তির নামটি আপনি উত্থাপন করুন, অবশ্যই বলার আছে। জি বুরহান সাহেব। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। নামগুলো আসলে আমরা অনেকেই কম বেশি পরিচিত। যাই হোক, আপনি অবশ্য নাম বলতে বললেন যেহেতু বলছি। যেমন জনাব জাকির হোসেন কিসলু, উনি একজন। তারপর জনাব বিপ্লব বিকাশশীল, উনি একজন। জনাব শাহজাদা আল মাহমুদ, উনি একজন। আশা করি সবাইকেই আপনি চিনতে পারছেন। জনাব সাইফুল আলম রতন, উনি একজন। জনাব শাহজাদা জনাব শামনুন এহসান শামীম, উনি একজন। তারপরে জনাব সৈয়দ ইকবাল জামান, চট্টগ্রামের একজন। জনাব মঈনুদ্দিন, প্রফেসর মঈনুদ্দিন, উনিও চট্টগ্রামের একজন। তারপরে জনাব ইব্রাহিম খলিল লিটন, উনিও আমাদের একজন শেয়ার হোল্ডার। এর বাইরে সৈয়দ ইসমত আরা সহ এরকম আরো বেশ কয়েকজন ব্যক্তি আছেন। আর আছেন আমাদের আমার কাছে ব্যক্তিগতভাবে অতি বিতর্কিত এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধাচরণকারী, গত এক যুগে আমি দেখেছি, যেটা আপনি কিভাবে দেখেন জানি না। আমার কাছে ওনাকে মানে নেতিবাচক দৃষ্টিতেই আমি ওনাকে এখনো দেখি, জনাব সিরাজুম মনির। এই হলো আমাদের পরিবার কেন্দ্রিক ব্যক্তিতে যারা আছেন তারা আর কি। তো ওনাদের উদ্দেশ্যে আমি বিশ্বাস করি, যেহেতু সেই ২০১২ সাল, মানে ২০০০ সালের শুরু থেকেই আপনি ডেস্টিনির সাথে আছেন এবং দীর্ঘদিন ডেস্টিনির বিভিন্ন পর্যায়ে শুরু থেকে এবং ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি হিসেবে অনেক কিছুই আপনি জানেন। তো আশা করি প্রত্যেকটা ব্যক্তিকেই আপনি ব্যক্তিগতভাবে চিনেন। তো ওনাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এই প্রশ্নটা, এইটা, আমি প্রশ্নটা করলাম ঠিক আছে। আমাকে এরকম অনেকেই প্রশ্ন করেছেন বিদায় আমি আপনার কাছ থেকে লাইভে এসে এই নামটি জানতে চেয়েছি। তো আমি অন্য কারো প্রসঙ্গে কিছুই বলবো না। আমি শুধু সিরাজুম মনি ভাই উদ্দেশ্যেই বলবো, আর অন্যদেরকে এইটুকু বলবো যে আপনারাও আমার মতোই দীর্ঘদিন যাবৎ পক্ষে এবং বিপক্ষে, ডেস্টিনির পক্ষে এবং বিপক্ষে কাজ করে গেছেন, এটা আমরা অবগত। আর সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সকলকেই বলবো আগামীকালকের যে মিটিং, সেই মিটিং এ অংশগ্রহণ করে আপনারা ডেস্টিনিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সহমত পোষণ করুন। আর সিরাজুম মনির ভাই, আপনাকে অনেক কাছ থেকে আমি চিনি। সেই পল্টনে সেই ২০০২ সাল থেকে আমি আপনাকে চিনি। ইয়ং এনার্জেটিক একজন মানুষ। আপনার কাছ থেকে অনেক মোটিভেশন পেয়েছি, কাজের দিক নির্দেশনা পেয়েছি। আপনার কাছের মানুষ জুবায়ের সোহেল তার টিমে কাজ করলেও আপনাকে মানে আমাকে অত্যন্ত সুনজরে এবং সুদৃষ্টিতে আপনি দেখেছেন। ওই সময়ে আমাকে কি দিক নির্দেশনা দিয়েছিলেন আপনি হয়তো ভুলে যেতে পারেন, বাট আমি কিরণ কিন্তু ভুলি নাই। আপনি আজকে কেন আমাদের বিপক্ষে দাঁড়াচ্ছেন? ৯৯ জন যদি আমরা পক্ষে চিন্তা করছি, আপনি একা কেন আমাদের বিপক্ষে আছেন? সমস্যাটা কোথায়? সেই সমস্যাটা কোম্পানি চালুকরণের মাধ্যমে আপনি আমাদেরকে বলবেন। যদি অন্যায় করে থাকেন, আমাদের সম্পদ লুট করে থাকেন, আমাদের টাকা খেয়ে থাকেন, মাফ করে দিব।
এই 12 বছর যেহেতু ধৈর্য ধরতে পেরেছি, সেই এই আওয়ামী লীগ সরকারের আমলে আমি নাম উচ্চারণ করেই বলছি, তারা অনেকভাবে আমাদের সম্পদ খেতে চেয়েছে, খেয়েছে, আমাদেরকে 12টা বছর আমাদের জীবন থেকে নিয়ে গেছে। তো সিরাজ মনির ভাই, আমি আপনাকে বলবো যে আমাদের 10 জনের জন্য, আমাদের এই মানুষগুলোর জন্য আপনি একটু সহানুভূতি দেখান, এবং আগামীকালকের মিটিং এ আমি প্রত্যাশা করব আপনার ছোট ভাই হিসাবে, একজন ডেস্টিনির নগণ্য একজন সদস্য হিসাবে, ডিস্ট্রিবিউটর হিসাবে, বিনিয়োগকারী হিসাবে আমি আপনার কাছে প্রত্যাশা রাখি, প্রত্যাশা করব যদি এই লাইভটুকু আপনি দেখে থাকেন, আমি কিরণের কথাগুলো যদি আপনি শুনে থাকেন, আমার বিশ্বাস যে আপনার অন্তরে লাগবে, হিট করবে, এবং আপনি সেই মিটিং এ অংশগ্রহণ করুন এবং ডেস্টিনিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনি সহযোগিতা করুন। এইটুকু আমি শুধু সিরাজ মনির ভাইয়ের উদ্দেশ্যেই আমি বলবো এবং বলছি। এখানে শক্তি প্রয়োগ করার কোনো বিষয় না। যদি শক্তি প্রয়োগ করার বিষয় হতো, তাহলে সেই 2012 সালে 13 সালে যে আন্দোলন হয়েছে, আমি ময়মনসিংহ থেকে 100, 200, 300 মানুষ নিয়ে ঢাকায় উপস্থিত হয়েছি। ময়মনসিংহ শহরে আন্দোলন করেছে হাজার হাজার মানুষ নিয়ে। ঈদের দিন সেই মিছিল করেছি, ঈদের দিন স্মারকলিপি দিয়েছি বিভিন্ন এমপি মন্ত্রীদের কাছে, এবং বিভিন্ন সরকারি অফিসে ধর্ণা দিয়েছি। যদি এরকম কিছু হতো তখনই ঘটাইতে পারতাম। তখন ইয়ং ছিলাম, তখন মুখে দাড়ি ছিল না, আজকে মুখে দাড়ি পেকে গেছে। তো সিরাজুম মনির ভাই, আমি আপনার কাছে হাত জোর করছি এবং হাত জোর করে বলছি আমাদেরকে সহযোগিতা করুন। এই আগামীকালকের মিটিং এর পরে অবশ্যই মেসেজ পাবো, এই হাত জোর আর করব না, কি করব নিজেও জানি না। তো এইটুকুই আমার বলার। সিরাজ মনির ছাড়া আর বাকি যে 12 জন আছেন, আপনাদের পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি সিরাজ মনির ভাই, আপনাকেও স্পেশালি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি বড় ভাই হিসাবে। ধন্যবাদ বুরহান সাহেব, এটুকুই আমার বলা ছিল এই 13 জনের প্রতি। ধন্যবাদ। তো জনাব সিরাজুম মুনিরের প্রতি আসলে আমাদের কিন্তু ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। মানে ওনার জমি আমরা নেই নাই, আমাদের জমি ওনারা নেয় নাই। ব্যক্তিগত কোনো শত্রুতা থেকে ওনাকে মেনশন আমি করি নাই। ওনাকে মেনশন করার কারণ হলো আমাদের তলবি সভা পরবর্তী সময়ে এই বোর্ডকে অবৈধ ঘোষণা করার জন্য যেই ব্যক্তি আদালতে রিট করে এই বোর্ডকে অবৈধ ঘোষণা করতে রিট করেছিলেন এবং ডেস্টিনি বিলুপ্তির আবেদন করেছিলেন, সেই ব্যক্তিটি হচ্ছেন জনাব সিরাজুম মনির। এসব ডকুমেন্টেড, সব আমরা জানি। তো এই কারণেই ওনার প্রতি আমরা এই ধরনের সমালোচনা করি। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমাদের তো ব্যক্তিগত শত্রুতা নাই। তো ওনার এই আচরণগুলোর কারণেই কিন্তু পরবর্তীতে যে রিট করার কারণে আদালত যখন দেখে এখানে দুটা পক্ষ, তখন আদালত সুমোটো রুল জারি করার মাধ্যমে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড করে দেয়। তো এত কিছু করার পরেও ডেস্টিনির অগ্রযাত্রা তো সিরাজুম মনির ঠেকাতে পারেন নাই। তো আশা করি ওনার শুভবুদ্ধি উদয় হবে এবং উনি ডেস্টিনির বর্তমান ব্যবসায়িক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য আশা করি উনি আর কোনো নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন না। তো বিনিয়োগকারী হিসেবে আপনার পাশাপাশি আমাদেরও এটা আবেদন থাকবে। এখনো পর্যন্ত আমরা আবেদনই করছি। তো তারপরেও যদি আমরা ইন ফিউচারে এরকম কোনো প্রতিবন্ধকতার খবর পাই, সেক্ষেত্রে আমাদের বিনিয়োগকারী হিসেবে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যদি কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, এটার দায় যারা বিরোধিতা করবেন বা করার নিয়ত করছেন তাদেরকেই নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সামগ্রিক প্রেক্ষাপটে খুব বেশি কিন্তু জটিলতা নাই। আমি যতদূর জানি হাতে গোনা কয়েকজন একটু নেতিবাচক ধারণা রাখছেন বর্তমান কার্যক্রমটার উপরে, বা বর্তমান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার যেই উদ্যোগ নিয়েছেন আমাদের সংশ্লিষ্ট হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, ম্যানেজিং কোঅর্ডিনেটর আশরাফুল আমিন সহ সকলে। এই কার্যক্রমের ক্ষেত্রে হাতে গোনা কয়েকজন ব্যক্তি
মানে নেতিবাচক ধারণা করছেন। আশা করছি ওনারা এই নেতিবাচক ধারণা আর করবেন না। তো স্পেসিফিক ভাবে আমি আপনার কাছ থেকে সুনির্দিষ্ট আরেকটি বক্তব্য আশা করছি যে সিরাজুম মুনির, ওনাকে তো আমরা নাম মেনশন করেই বলছি, এর বাইরে আরো কয়েকজন আছেন আমরা আর নাম মেনশন করলাম না, হাতে গোনা কয়েকজন। ওনাদেরকে নাম মেনশন না করেই যদি ওনাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, যারা নেতিবাচক ধারণা করছেন বর্তমান কার্যক্রমের উপরে, জনাব কিরণ। ঠিক এভাবেই বলবো যে আমরা যখন নামাজে দাঁড়াই, ইমাম থাকে একজন, জামাতের সহিত নামাজ পড়লে অবশ্যই পিছনে মুসল্লি থাকতে হয় কমপক্ষে 2 জন 3 জন 4 জন, সর্বোচ্চ 1000 2000 হতে পারে। তো সিরাজুম মুনির ভাইয়ের নামটাই মেনশন করছি। আমার কাছে মনে হচ্ছে যে সিরাজুম মুনির ভাই একা এতদূর অগ্রসর হতে পারতেছেন না, অবশ্যই তার পিছনে কোনো না কোনো শক্তি বা ব্যক্তি কাজ করছে। তো যারা যেসব ব্যক্তিরা কাজ করছেন তার মধ্যে একজনের নাম আমিই বলছি, ইঞ্জিনিয়ার শহীদ ভাই। দৈনিক ডেস্টিনি দখল করে আছেন। আপনি যেভাবে বলেন আমি সেভাবে বলবো না। আপনি বলেন আপনি গালিও খান, কিন্তু আমি গালি খেতে চাচ্ছি না, আমি নম্র ভদ্রভাবেই বলছি। হাসান, আপনি ওই ছাগলের ছ দেয়া বলেন আর কি। তো এটা বলাতে তার নামটা আমি ভুলে যাই, কারণ বয়স হয়েছে তো, 50 পার হয়ে গেছে, 53 রানিং। তো ছাগলের ছ দেয়া বলেন, এটা আমি মুখস্থ করছি, যে কারণে তার নামটা আমার মুখস্থ হয়ে গেছে। তো আমি তাদের উদ্দেশ্যে এটুকু বলবো যে আপনারাও একজন বিনিয়োগকারী, আপনারাও ডেস্টিনির সদস্য, তবে আপনারা কিন্তু মালিক না, এটা মাথায় রাখেন। ডেস্টিনি আপনারা কিনে নেন নাই। এই আপনাদের 3 জন 4 জন 6 জনের জন্য ডেস্টিনি ঘরে উঠে নাই। আমি কিরণের এই ময়মনসিংহ 6টা জেলা, রাত নাই দিন নাই, স্টেশনে ঘুমিয়ে ডেস্টিনিতে কাজ করে আজকে এত এত মানুষের সমাগম হয়েছে, এটা মাথায় রাখেন। রক্ত কিন্তু এখন পর্যন্ত হয়ে যায় নাই। মিস্টার ছাগল, এই হাসান একেবারে মানে কি বলবো, আমি ওইদিকে যাচ্ছি না। এখনো বলতেছি, যদি বাংলার মাটিতে থেকে থাকেন আপনি একা, কিন্তু আমি কিরণ যদি ঢাকা যাই, ওই ঢাকা থেকে দৌড়ে নিয়ে আসবো ময়মনসিংহ। ফাইজলামি করেন আমাদের সাথে, ফাইজলামি পাইছেন, জীবন যৌবন সব শেষ করে দিছি। যদি কালকের পর যদি সোজা হয়ে না আসছেন, তাহলে বলে রাখি আমি 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 লাইভে আছি, এখন লাইভে কথা বলতেছি, পারলে আমার বিরুদ্ধে মামলা করেন, জিডি করে রেখেন। ফাইজলামের একটা সীমা আছে। আপনি তামসা পাইছেন আমাদের টাকা নিয়ে, রং তামসা করবেন মিয়া। একদিনের এক নোটিশে সারা বাংলাদেশের সমস্ত সেই দৈনিক ডেস্টিনিতে এমন কোনো মাস নাই যে আমি টাকা না দিয়েছি। আমার টিম থেকে তারা দিতে পারে না, বস আপনি দেন, আমার পকেট থেকে দিয়েছি। আমি কি এখানে টাকার গাছ লাগিয়েছি মিয়া? ফাইজলামি করেন আপনারা। এখনো সময় আছে, সোজা হয়ে আসেন, না হলে পিটাই একেবারে চামড়া তুলে ফেলবো। লাঞ্ছনা গঞ্চনা সহ্য করতেছি। বয়সে আমার ছোট, টেনশন করতে করতে এই 2 মাস 3 মাস হয়েছে এক পিএইচডি মারা গেছে। মারা যাওয়ার 15 দিন আগেও সে আমাকে বলেছে, বস আমরা কি কোনোদিনও টাকা ফেরত পাবো? আমি বুঝতে পারি নাই যে সে চলে যাবে পৃথিবী থেকে, আর আপনারা এখনো জীবিত রাখছে। আমি আপনাদেরকে শয়তান হিসাবে বলতে চাই না, একদম পিষে ফেলবো বলে দিলাম। সারা বাংলাদেশে আমি সেই বগুড়া ট্রেনিং করাইতে গেছি, সিরাজগঞ্জ ট্রেনিং করাইতে গেছি, পাবনা ট্রেনিং করাইতে গেছি। ময়মনসিং এর নাম শুনলে যে বাড়ি কোথায় ময়মনসিং, ওই সর্বনাশ, ভয় পাইছে। কেন ভাই এরকম স্যার এরকম বললেন কেন? কয় তো ময়মনসিং ত্রিশাল গফরগার মানুষ তো খুব ডেয়ারিং, দিনের বেলা মানুষ মেরে ফেলে। আমি বললাম কেমনে স্যার, কোথায় শুনলেন? কয় একবার শুনছি এতজন মানুষকে জবাই করে হত্যা করেছে, কোনো প্রশাসন আসতে পারে নাই, কারণ সেখানে হাজার হাজার মানুষ ছিল। আমি বলেছিলাম যে ময়মনসিং আসলে আপনি ভুল জানেন। ময়মনসিং এর মানুষ সারা বাংলাদেশের মধ্যে নীতি নৈতিকতার দিক থেকে
নাম্বার 1-এ আছে। ভয় পাবেন না, ত্রিশাল গফরগাঁওকে ভয় পাবেন না। এরা অন্যায়কে প্রশ্রয় দিতে জানে না। তো এই জন্যই আপনাদেরকে বলছি যে মনে রাখেন, সারা বাংলাদেশে ময়মনসিংহের সুনামও আছে, দুর্নামও আছে। এই দুর্নামটা এই বয়সে এসে আর কামাইতে চায় না। লাইনে আসেন, বলে দিলাম। সরি, দুঃখিত, আসলে আমি কি বলে যে নিজেকে ধরে রাখতে পারি নাই। এই জন্য যারা লাইভ দেখছেন, যারা লাইভ দেখবেন, আমি আমার এই কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অন্তরের ক্ষোভ থেকে, ভিতরের ক্ষোভ থেকে কথাগুলো বলছি, কারণ জীবনে কিছুই পাইনি। এই 53 বছর বয়সে আমার নিজের মাকে কিছু দিতে পারিনি, বাবাকে দিতে পারিনি, ভাই বোনদেরকেও দিতে পারিনি। এখনো নিচ্ছি। এই কষ্ট চাপা দিয়ে রাখছি। 5 ভাই বোনের মধ্যে সবার বড় আমি। কাউকে কিচ্ছু দিতে পারিনি, নেওয়া ছাড়া, আজকের দিন পর্যন্ত। হ্যাঁ, আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে একটি প্রতিষ্ঠিত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। আমার দাদা কলকাতা হাইকোর্টের জজ ছিল, সে ব্রিটিশ আমলে। বাবা ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিল। তো ওই হিসাবে ওই ফ্যামিলিতে জন্মগ্রহণ করে জীবনে কেন জানি এই ডেস্টিনির মতো প্রতিষ্ঠানে কাজ করতে গেলাম বা গিয়েছি। কাউকে দোষারোপ করার সুযোগ নাই। তবে হ্যাঁ, রফিকুল আমিন স্যার, আপনি অবশ্যই ভুলে যাননি। আপনার সাথে স্কাউট ভবনে 30 মিনিট কথা বলে তারপরে আমি ফিল্ডে আসছিলাম। আপনি জানেন যে ওই সময় বাংলাদেশে থাকবোই না, আমি অস্ট্রেলিয়া বা কানাডা চলে যাব। তখন কম্পিউটার সায়েন্সে লেখাপড়া শেষ করে ফেলেছিলাম, কিন্তু যেতে দেননি। দেশেই বেঁচে থাকি, দেশেই মৃত্যু হোক, দেশের মানুষের জন্যই করি, এই কথাগুলো আমার ছিল না, আপনারই ছিল। আপনি স্যার আমাদেরকে সামনে ভিতরে আছেন। আমরা যদি রক্তও দিতে হয়, রক্ত দিয়ে হলেও আপনাকে বের করে আনবো। আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে থামান। সেই সিরাজুম মনির বলেন, ছাগলের ছ হাসানি বলেন, এই ইঞ্জিন শহীদি বলেন, আমি তাদেরকে থামান এবং আমাদেরকে ফিল্ডে নামান। এটুকু আমিন স্যার আমি আপনার কাছে প্রত্যাশা জ্ঞাপন করছি। যেদিন ফিল্ডে দেখবো যে হ্যাঁ আজকে আমাদের মানে আমরা কাজ করতেছি, ওই দিন আমি আমার টিম সহ না, এই ময়মনসিংহতে যদি বলেন 500 আপনার কাছে আইসা আপনার সাথে সাক্ষাৎ করতে হবে, আপনাকে পায়ে শুয়ে সালাম করতে হবে, সেটাই করব। আপনি যা বলবেন তাই করব, কিন্তু এখানে বাধা পোষণ করেন না। আপনার যে দুর্বলতা আছে, হয়তোবা আপনি কোনো না কোনো, আমাদের ব্রেন একবারে কাঁচা না, হয়তো এই সময়ের মধ্যে আপনি ফিল্ড থেকে কোটি কোটি টাকা আপনি নিছেন। এখন হয়তো ভাবতেছেন যে এই টাকা আমি কেমনে দিব, ডেস্টিনি তাদের হাতে চলে গেলে, তারা প্রতিষ্ঠান চালু করে দিলে এই টাকা কোত্থেকে দিব? আমরাই দিব। এটুকু ভয় পায় না, খোলাখুলি বলেন, ভিতরে কোনো কিছু রাইখা আর রাজনীতি করেন না। আপনার কাছে বিনীত অনুরোধ রইল। আমি এইটুকু সময়ের মধ্যে উত্তেজিত হয়ে যাওয়ার কারণে গতকালকেও সারা রাত আমার ঘুম আসেনি। কেন সেগুলো অনেক লম্বা হিস্টোরি, অনেক ফ্রাস্ট্রেশন কাজ করছে, টেনশন কাজ করছে, অনেক মানে কাছের মানুষগুলো চলে গেছে। তো এখনো উপরওয়ালা বাঁচিয়ে রাখছে। আমি এই ডেস্টিনির কারণে আমার বাচ্চা কাচ্চা ছিল না, বিয়ে করবই না, মানে বিয়ে করছে, বাচ্চা হয় নাই, পরবর্তী সময় বিয়ে করছে, এখন 3টা বাচ্চা। ডেস্টিনি আজকে এই পর্যায়ে যাওয়ার কারণে হয়তোবা আমি আজকে এই 3টি সন্তানের বাবা হতে পারছি। তার জন্য আমি উপরওয়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। তো তাদের ভবিষ্যতের জন্য হইলেও আপনি আমাদের দিকে একটু দৃষ্টি দেন, সহায় হন আমাদের প্রতি। আমি তো মাঝখানে বলছি। তো ঠিক আছে বুরহান সাহেব, এটুকুই বললাম। আর সকল যারা লাইভ দেখবেন তারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উত্তেজিত হয়েছি এমনিতেই না, এই 12 বছরের অনেক জাল আছে, 13 বছরের অনেক জাল আছে। তো ধন্যবাদ বুরহান সাহেব।
জি, ধন্যবাদ জনাব কিরণ। আমরা সর্বশেষ পয়েন্ট দিয়ে শেষ করব। গত ৩ মাসে আমরা ডেস্টিনির কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখেছি। একটা চমৎকার রিভলিউশন দেখেছি, যেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং ইতিবাচক। বিশেষ করে ৫ই আগস্ট সরকারের পট পরিবর্তনের পর আমাদের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমাদের বর্তমান ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, উনি তখন অবশ্য ম্যানেজিং কোঅর্ডিনেটর দায়িত্ব পাননি। তখন উনি বৈষম্য বিরোধী কর্মসংস্থানের প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই স্লোগান নিয়ে ৫ই আগস্টের পর উনি এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে যখন কাজ শুরু করেন এই স্লোগান নিয়ে, দেন পরবর্তী ৩ মাসে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি আমাদের এই প্রতিষ্ঠানে। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ডায়মন্ডরা ইউনাইটেড, পিএইচডিরা ইউনাইটেড, বোর্ডও আগের চেয়ে অনেক বেশি সুসংহত এবং ঐক্যবদ্ধ। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের দায়িত্বশীল মুরব্বীরাও যথেষ্ট উৎসাহিত। ডিন ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। আমরা এখন সার্ভারে অনলাইনে আমাদের ডাটাবেস দেখার ক্ষেত্রে আমরা ডিন অ্যাক্টিভেশন শুরু হলে আমরা আমাদের বিজনেস সেন্টার, লেফট রাইট, আমাদের ব্যালেন্স সবকিছু দেখার মতো প্রক্রিয়ায় চলে আসছি। ডিন অ্যাক্টিভেশন, ডিন ভেরিফিকেশন, ট্রায়াল স্টেটমেন্টের চালু এবং পরবর্তীতে রিয়েল স্টেটমেন্টের মাধ্যমে 14ই ডিসেম্বর থেকে 607 নম্বর স্টেটমেন্ট শুরু করা এবং পরবর্তীতে 5ই জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকীর সিদ্ধান্ত। এই যে সার্বিক কার্যক্রম জাস্ট গত ৩ মাসে একটা রিভলিউশনারি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এই কার্যক্রমটি ঘটানোর ক্ষেত্রে যিনি মূল ভূমিকা পালন করেছেন, এর ভিতরে দেশের বাইরে যারা আছেন, যেমন জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, উনি অত্যন্ত ডেডিকেট ওয়েতে এই মুহূর্তে প্রতিষ্ঠানকে মানে সর্বমুহূর্তে ফলো আপ করে যাচ্ছেন সব কার্যক্রমকে। এর বাইরে জনাব মেজবাউদ্দিন স্বপন, জনাব লায়ন, জনাব সাইদুর রহমান, তারপর আরো অনেকেই আছেন। এর বাইরে দেশে যারা কাজ করছেন, মানে ওয়ান অফ দ্য গ্রেট মানে অ্যাক্টিভিটিস যিনি শো করছেন জনাব আশরাফুল আমিন। এবং আমি ব্যক্তিগতভাবে গত ৩ মাসের উনার কার্যক্রমে আমি ব্যক্তিগতভাবে খুবই মোটিভেটেড এবং আমি বিশ্বাস করছি যে ওনার এই অ্যাক্টিভিটিস গুলো যেই পর্যায়ে আছে, আসলে এই ডেস্টিনি চালুর চূড়ান্ত দ্বারপ্রান্তে আমরা চলে এসেছি। তো আশা করি কালকের বোর্ড মিটিং কে কেন্দ্র করে আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটরেরও যথেষ্ট ভূমিকা আছে, অবদান আছে আজকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে। তো জনাব আশরাফুল আমিনের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বক্তব্য বলার থাকে, বর্তমান ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, ওনার প্রতি আপনার যদি কোনো কিছু বলার থাকে, জনাব কিরণ। ধন্যবাদ বুরহান সাহেব। আশরাফুল আসলে মাঝখানে ওই রিং চলে আসার কারণে একটু ডিস্টার্ব। সরি, মাঝখানে ডিস্টার্ব হচ্ছিল ফোন আসার কারণে। আশরাফুল আমিন ভাইয়ের উদ্দেশ্যে এটুকু বলবো যে আশরাফুল আমিন ভাই রফিকুল আমিন স্যার সারেন্ডার করার পরেও কোম্পানির কার্যক্রমটাকে ধরে রেখেছিলেন এবং ধারাবাহিকতায় যদি ধরে রাখতো, যেহেতু কোম্পানির নামে কোনো মামলা ছিল না, তো যে কান কথায় যে কারণেই হোক আশরাফুল আমিনকে সরানো হয়েছিল না, উনি স্বেচ্ছায় সরে গিয়েছিল আমি বলবো। কারণ উনি ডিএসটিসির প্রধান ছিলেন এবং ডিএসটিসির ভালো কিছু ফান্ড ব্যাংকে গচ্ছিত ছিল। তো উনি যদি প্রতিষ্ঠানকে ভালোই না বাসতেন তাহলে উনি তসরুপ করতেন। কারণ আমরা ফিল্ডে ট্রেনিং করিয়েছি, সেই টাকাগুলো ডিএসটিতে জমা হয়েছে। তো ওই সুবাদে ওই ক্ষেত্রে ওনার খুব কাছাকাছি মিশার, বসে কথা বলার সুযোগ হয়েছে। তো
একটা বিষয় হলো যে এই যে এখনো যে উনি এসেছেন আমাদের মাঝে, এবং উনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। উনি উনার দায়বদ্ধতা থেকে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের পক্ষ থেকে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তো সারা বাংলাদেশে যদি ৪৫ লাখ বিনিয়োগকারী আমরা থেকে থাকি, তাহলে এই ৪৫ লাখের মধ্যে হয়তো ২-৩ জন উনার বিরুদ্ধচারণ করতে পারে, এটা করতেই পারে। তাতে এত আফসোস হওয়ার কিছু নাই, আপসেট হওয়ারও কিছু নাই। আশরাফুল আলম ভাই, আমরা আপনার পাশে আছি, আপনি সামনে অগ্রসর হন। শুধু জানাবেন যে এই কারণে আমি অগ্রসর হতে পারতেছি না, আমার জীবন হুমকির সম্মুখীন, শুধু আমাদেরকে জানিয়ে রাখবেন। তো আমরা আপনার পাশে আছি। আশরাফুল আলম স্যার, আপনি সামনে অগ্রসর হন, সব সময় থাকবো, যখন ডাকবেন আপনার পাশে এসে দাঁড়াবো। জি, ধন্যবাদ বুরহান স্যার। ধন্যবাদ। আমরা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার থাকলে সেটা দিয়ে আমরা শেষ করব। যেহেতু আগামীকালকে আমাদের বোর্ড মিটিং এর উপরে আমাদের ৪৫ লক্ষ লোকের ব্যবসায়িক কার্যক্রম চালু থেকে শুরু করে বিনিয়োগ ফেরতের প্রক্রিয়া থেকে শুরু করে অনেকগুলো বিষয় নির্ভর করছে। তো আগামীকালের বোর্ড মিটিংকে কেন্দ্র করে আমাদের অনেক আশা এবং অনেক প্রত্যাশা। বিনিয়োগকারীদের প্রতি একজন সিনিয়র পিএইচডি হিসেবে আপনার যদি কোনো বক্তব্য থাকে, এই বক্তব্য দিয়ে আমরা শেষ করব। জনাব কিরণ। ধন্যবাদ। আমাদের ভিত্তি, আমাদের এই ফাউন্ডেশনের মূল ভিত্তি হলো বিনিয়োগকারী, যারা রুট লেভেলে অবস্থান করছেন। এই ময়মনসিংহ না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই যারা আমাকে চিনে, আমার সম্পর্কে জানে, আমাকে ফোন দেয় এই প্রতিষ্ঠানের বিষয়ে, এবং এই সকল বিনিয়োগকারী এক দৃষ্টিতে তাকিয়ে আছে যে ডেস্টিনি আসবে। এই বিশ্বাস নিয়ে তারা এখনো টিকে আছে, ডেস্টিনি আসবে। আমরা যারা ডেস্টিনি নিয়ে এত বড়াই করেছি, ডেস্টিনি কোনোদিনও যাবে না, এত গর্ব করেছি, ডেস্টিনি কোনোদিনও গর্বের ক্ষুণ্ণ করবে না, এখনো তারা এই বিশ্বাস করে যে ডেস্টিনি আমাদের মাঝে ফিরে আসবে, এবং আমরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলবো যে এই হলো ডেস্টিনি। এবং আমাকে বিভিন্ন ধরনের উপদেশ দেয়, স্যার পত্রিকায় দেন, বিভিন্ন টিভি চ্যানেলে দেন যে ডেস্টিনি ফিল্ডে আসতেছে। তো যাক, এগুলো অনেক চাওয়া, অনেক মতামত, তাদের ব্যক্তিগত মতামত। এই ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে এখানে অনেকে আবার সে তার নিজের ইচ্ছায়, হয়তো বা মোবাইল নাম্বারের কারণে বা যে কোনো কারণেই হোক, তাদের ডিন ভেরিফিকেশনটা করতে পারতেছে না, অ্যাক্টিভিটিসটা করতে পারতেছে না। তো এই বিষয়েও একটু সার্ভিস দেওয়ার জন্য, হ্যাঁ, সেটা হতে পারে যে একজন ব্যক্তি নিয়োগ করা, যে তাকে ফোন দিয়ে তার নাম্বারটা অনলাইনে, ফেসবুকে বিভিন্নভাবে প্রচার করে দিলে, তো সেই ব্যক্তিগুলো মানে আমাকে ডিস্টার্ব করবে না। এটা আমি ডিস্টার্ব মনে করি না, যেই ফোন দেখ আমি ধরার চেষ্টা করি, তাদেরকে সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করি। তো এই কাজগুলো যেন সহজভাবে তারা করতে পারে, এই জন্যই বর্তমান বোর্ড এবং আশরাফুল আমিন ভাইকেও বলবো যে এই বিষয়ে একটু সহযোগিতা করুন। শত শত মানুষ অপেক্ষায় আছে তাদের অ্যাক্টিভেশন করার জন্য। আবার অনেকেরই প্রশ্ন যে আমাদের আইডি কার্ড খুঁজে পাচ্ছি না, আমাদের মানি রসিদ খুঁজে পাচ্ছি না। এই বিষয়ে একটু বক্তব্য বুরহান ভাই আপনি শর্ট করে দিবেন, এবং সবাই যেন স্বস্তি পায়। তো আমি তাদেরকে যে কথাগুলো বলেছি, সমস্যা নাই, ওই কোম্পানির সফটওয়্যারে তাদের নাম, ডিন নাম্বার, সিএডি নাম্বার সবই আছে। তো আপনার কাছ থেকে আমি আশা করব যে তাদের উদ্দেশ্যে একটু ১-২ মিনিটে আপনি এই বিষয়গুলোর একটু জবাব দিবেন। ধন্যবাদ বুরহানুদ্দিন সাহেব। ধন্যবাদ। আসলে আমাদের ডাটাবেজের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি নেই। ১২ সালের আগ পর্যন্ত আমাদের যে ট্রি সেটআপ ছিল, পূর্বে ট্রি সেটআপই আছে, এবং এই ট্রি সেটআপে আমাদের সমস্ত ডাটাই সংরক্ষিত আছে, এবং এই অল ডাটা এই মুহূর্তে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের নিয়ন্ত্রণেই আছে। আরো স্পেসিফিক ভাবে বললে
আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, উনি অত্যন্ত দক্ষতার সাথে এই কাজগুলো গুছিয়ে এনেছেন বিধায় কিন্তু আমরা এখন সব তথ্য পাচ্ছি। অতএব বিনিয়োগকারী হিসেবে আমাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, ব্যবসায়িক কার্যক্রম চালুর ক্ষেত্রে আমাদের যা যা ডকুমেন্টারি প্রয়োজন বা আমাদের যা যা ইনফরমেশন দরকার, এগুলো আমাদের যদি মনে নাও থাকে, আমাদের চিন্তিত হবার কোনো কারণ নেই। আমরা সংশ্লিষ্ট অথরিটির কাছ থেকে সহযোগিতার মাধ্যমে আমাদের কাজগুলো করে নিতে পারবো। হয়তোবা এখন আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক প্রজ্ঞাপন আসেনি বা কাস্টমার সার্ভিসের ব্যাপারটা আসেনি। আমি মালিক পক্ষের কাছে বিনীতভাবে আহ্বান করব যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের কাস্টমার কেয়ারটা মনে হয় দ্রুত চালু করাটা উচিত। জনাব কিরণ, আপনার সাথে আমি একমত যে শুধু আপনার ময়মনসিংহ ডিভিশনেই নয়, সব জায়গাতে একই অবস্থা। অনেকেই কিন্তু অ্যাকচুয়ালি কাজটা গুছিয়ে নিয়ে আসতে পারছে না শুধুমাত্র প্রপার গাইডলাইনের অভাবে। আর ফেসবুক এবং ইউটিউবের অফিসিয়াল অ্যাক্টিভিটিস বা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমাদের অফিসিয়াল একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের প্রয়োজনীয়তাও আসলে এই মুহূর্তে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যেমন আমাদের ৫ থেকে ১০ মিনিটের একটা ছোট টিউটোরিয়াল জি, আপনার আপনার সাথে আমি একমত। ফেসবুক পেজ প্লাস কাস্টমার সার্ভিস একজন যেন দিতে পারে, তাহলে আমরা একটু এই বিষয়ে স্বস্তি পাই। জি, ধন্যবাদ। জি। তো অফিসিয়ালি আমাদের যদি ৫ থেকে ১০ মিনিটের একটা ডকুমেন্টারি দেওয়া হয় যে কিভাবে আসলে ডিন ভেরিফিকেশন করতে হয়, কি কি প্রবলেম ফেস করলে কি কি কাজ করতে হয়, আর পাশাপাশি আমাদের অফিসিয়াল যদি কাস্টমার সার্ভিসের নাম্বারটা প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে অনেক বিনিয়োগকারী আছেন যারা এই মুহূর্তে প্রপার ওয়েতে কাজটা করতে পারছেন না, তখন তারা এই কাজটা কিন্তু করতে পারবেন। আর সামনে যেহেতু ডিন অ্যাক্টিভেশনের কাজ আসছে, পজ অ্যাক্টিভেশনের কাজ আসছে, অতএব কাস্টমার সার্ভিস, তারপরে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে ট্রেনিং বা টিউটোরিয়াল এগুলো কিন্তু একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। অতএব আমি মালিক পক্ষের কাছে বিনীতভাবে আহ্বান করব, কালকে যেহেতু বোর্ড মিটিং হতে যাচ্ছে, এই ব্যাপারটিও আশা করছি আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। তো সর্বশেষ বিবিধে যদি জনাব কিরণ আপনার যদি কিছু বলার থাকে, বিবিধের বক্তব্য দিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব। জনাব কিরণ, ধন্যবাদ। বিবিধ বলতে একটাই, সেটা হলো যে অপেক্ষায় আছি, দিন গুনছি, যে সেই সময় যখন দিচ্ছেন ৭ তারিখ, ১৪ তারিখ, ৫ তারিখ, এই মানে এই যে সময়গুলো মনে হচ্ছে যাচ্ছে না, মানে এরকম লাগতেছে। তো এটা হলো আমি আমার অভিব্যক্তি প্রকাশ করলাম যে ৫ তারিখ এই হচ্ছে। তো এই যে ৫ তারিখ, জানুয়ারির ৫ তারিখ, ২৫ সাল ৫ তারিখ, এরকম শত শত মানুষ, ডিস্ট্রিবিউটররা কিন্তু অপেক্ষায় আছে এবং এই ৭ তারিখে বা ১৪ তারিখে চলে আসছে, আহ, এই প্রত্যাশা করতেছে। তো বিবিধে এসে এটুকুই বলবো যে সকল বিনিয়োগকারী, সেই ডায়মন্ড থেকে শুরু করে একদম রুট লেভেলের একজন সাধারণ ডিস্ট্রিবিউটর পর্যন্ত, যারা গতকালকে রাত্রে, মানে একদম নতুন ডিস্ট্রিবিউটর, যে নাকি ২০১২ সালে সে আক্ষেপ করে এভাবে বলতেছিল যে ভাই একটা কথা বলি, আমি যে কাজেই যাই, শুরু করি সেটাই শেষ হয়ে যায়। তো আসলে এটা তার অবস্থান থেকে সে এইভাবে বলতেছিল যে আমি যে কাজটা শুরু করি সেটাই শেষ হয়ে যায়। অর্থাৎ বিশ্বাসটা তার এভাবে তার ভিতরে লালিত হয়ে গেছে কি কারণে, যে ২০১২ সালে সে সম্পৃক্ত হয়েছে ডেস্টিনিতে নতুন ডিস্ট্রিবিউটর হিসেবে, কাজ শুরু করবে, ট্রেনিং করেছে ৩টা বা ৪টা, এর মধ্যে এই ডেস্টিনির এই অবস্থা। তো তাকে ভরসা দিলাম যে দেখো, ৬ মাসেও কলা পাকে, আবার ১ বছরেও কিন্তু কলা পাকে। এখন কোনটার প্রোটিন বেশি, ৬ মাসেরটা না ১ বছরেরটা? তো আমাকে বলল যে বস ১ বছরেরটা। তাহলে ১ বছরের কলাটা কিরকম বলতো? কোন কলাটা ১ বছরে সেটা পাকে এবং সেটার পুষ্টি বেশি? তখন আমাদের লোকাল ভাষায়, লোকাল ল্যাঙ্গুয়েজে সেটা বিচি কলা, আমরা বলি বাইশ্যা কলা। অর্থাৎ এটা ১ বছরে পাকে এবং এটা এত সহজে খাওয়া যায় না। প্রচুর বিচি থাকে, শক্ত বিচিও থাকে, নরম বিচিও থাকে, কিন্তু সেটা কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। তো আমি বিবিধ হিসাবে এটুকুই বলতে চাই যে দীর্ঘ এই ১২ বছরে
আমাদের যে অভিজ্ঞতা হয়েছে এই ডেস্টিনিতে এসে, আমি মনে করি যে আমরা আরো অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ হয়েছি, প্রোটিন সমৃদ্ধ হয়েছি। সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আমাদের আর কোনো বাধা নাই। বাধা বলতে আপনারা যারা আমাদের পরিবারের সদস্য, হয়তো আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে একজন হয়তো একটু এদিক সেদিক করতেছেন, আমরা 4 জন এক আছি। তো ওই একজনেরও কিন্তু ওই বাকি 4 জনের সমন্বয়ে থাকতে হবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো এই একজন আর দূরে থাকেন না, আমাদের কাছেই চলে আসেন, আমাদের সাথে চলে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন, আপনিও সহযোগিতা নেন। আমরা সবসময় প্রস্তুত আপনাকে সহযোগিতা করার জন্য। ডেস্টিনি ফিরে আসুক, জয় হোক ডেস্টিনির। বুক ফুলে নিঃশ্বাস নিতে যেন পারি যে এই হলো আমার ডেস্টিনি। যারা আমাদেরকে এই সময়ের মধ্যেও কাজ করেছে দীর্ঘ 12 বছর, সেখানে টিটকারি মশকরা কত কিছু শুনেছি। তারপরেও এই 12 বছর পর এই 12 বছরও টিটকারি মশকরা, চিটার, বাটপার, টাউটার এই ধরনের অনেক কথা শুনেছি। এই ডেস্টিনি চালুর মাধ্যমে যেন তাদেরকে এই জবাবটা দিতে পারি। আপনারা সেই উপরে বসে থেকে ফিল্ডের বিষয়ে আসলে জানেন না। আমরা যারা এখনো ফিল্ডে আছি আমরা জানি। আপনারা অনেকে সিরাজ মনির ভাই, আমি যদি আবারও আপনার নামটা আসলো, আমি যদি জিজ্ঞেস করি আপনার সেই আগের মোবাইল নাম্বারটা কি আছে? আমার মনে হয় নাই। কেন নাই? আমি অনেকবার ফোন দিছি আপনার ওই নাম্বারে পাইনি। যাক, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি সকল ডিস্ট্রিবিউটরদেরকে, সারা বাংলাদেশের সকল বিনিয়োগকারীদেরকে আমি সৃষ্টিকর্তার কাছে চেয়ে নিচ্ছি, সৃষ্টিকর্তাকে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট সময়ে যেতে হবে, তুমি সেই সেট আপ করেই রেখেছ। তারপরেও এটুকু বলেছ যে তুমি চাইলে আমার হায়াতকে তুমি বাড়ায়ও দিতে পারো। তা আমি সকল ডিস্ট্রিবিউটরদের, বিনিয়োগকারীদের হায়াতটাকে তুমি আর কিছুদিন বাড়ায় দাও, তারা এই সুফলটা নিয়ে যেন পৃথিবী থেকে বিদায় হয়, এইটুকু প্রত্যাশা রেখে আপনি আমাকে আবারও লাইভের সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার ভিতরের কথাগুলো, আমার এই ভিতরের ক্ষোভগুলো এই লাইভে এসে প্রকাশ করার মাধ্যমে আমি প্রকাশ করতে পারছি আপনার মাধ্যমে। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, ধন্যবাদ দিচ্ছি এবং ভালোবাসা দিচ্ছি। এবং আমার এই ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিচ্ছি। আর আমাদের পিছনে থেকে সেই গুফরান স্যার, সাইদুর রহমান, যারা যারা আছেন, লেফটেন্যান্ট জেনারেল হারুন স্যার, আমাদের না বললেই নয় আলহাজ মোহাম্মদ হুসাইন চেয়ারম্যান স্যার, এবং রফিকুল আমিন স্যার, আপনাকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ। আসলে আপনার কথার ফাঁকে আপনি অনেক সময় আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলেন। আসলে আপনাকে খুব কাছ থেকে সেই 12 সাল থেকেই তো আমরা দেখছি প্রতিষ্ঠানের জন্য কি শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং কি পরিমাণ নিবেদিত মনোভাবের একজন মানুষ আপনি, এটা আমরা খুব ভালো করেই জানি। তো আপনার এই আবেগের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আগামীকালের বোর্ড মিটিং এর যারা আয়োজন করেছেন তাদের প্রতি বিনীতভাবে বলতে চাই, এইরকম সারা বাংলাদেশে অসংখ্য সাদিকুর রহমান আখন্দ কিরণ নীরবে নিভৃতে এই প্রতিষ্ঠানকে স্বাভাবিক অবস্থায় দেখার জন্য দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন। ওনাদের আবেগ এবং ওনাদের এই অনুভূতিকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে অতি দ্রুত আগামীকালের বোর্ড মিটিং এর সার্বিক কার্যক্রমকে ইতিবাচক রূপদানের মাধ্যমে অতি দ্রুত ডেস্টিনিকে চালুর ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবেন এবং ৪৫ লক্ষ মানুষের আবেগ এবং অনুভূতিকে সঠিকভাবে মূল্যায়ন করবেন, এই প্রত্যাশা রাখছি আমরা আমাদের মালিক পক্ষের প্রতি। বিশেষ করে আগামীকালের বোর্ড মিটিং এ যে সকল শেয়ার হোল্ডিং ডিরেক্টররা উপস্থিত থাকবেন আপনাদের প্রতি। তো জনাব AKM সাদিকুর রহমান আখন্দ কিরণ, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আজকের প্রোগ্রামে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, দীর্ঘ প্রায় 1 ঘন্টা। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো লাইভে এবং বিজয়ের মঞ্চে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।